আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি ৩ দিন ব্যাপী নানা কর্মসূচি, রাজধানীতে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল। রাজস্ব কর্মকর্তা মতিউরের সম্পদের পাহাড় অস্বীকার করলেও ছাগলকাণ্ডে ভাইরাল হওয়া তরুণ ইফাত তারই সন্তান। এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যায় কিছুটা উন্নতি, তিস্তার পানি বেড়ে প্লাবিত রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের চরাঞ্চল। দর্শক দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশের পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করবে দলটির নেতাকর্মীরা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শোভাযাত্রাটি এখন ধানমন্ডি ৩২ নম্বরের দিকে রওনা দিচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি শোভাযাত্রায়। জাতির পিতা জননেত্রী শেখ হাসিনার, জাতির পিতা কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ, এই বাংলার মাটি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলার পতাকা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। আজকে এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমাদের অঙ্গীকার। আমি আমার আজকের এই সমাবেশের মধ্য দিয়ে গোটা দেশবাসীকে আহ্বান জানাবো, আসুন আমরা এই দেশের মানুষের ভাগ্য প্রতিষ্ঠার জন্য এই দেশের মানুষের আবেগ অনুভূতির দল বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে যদি শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে আরো এগিয়ে নিয়ে যাব, এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক কাণ্ডারি, সাধারণ সম্পাদক, ৮০ দশকে রাজপথের লড়াই সৈনিক, আমাদের সকলের আস্থাভাজন প্রিয় নেতা, মাননীয় মন্ত্রী আমাদের জাহাঙ্গীর কবির নানক এমপি, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক এমপি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাস ঐতিহ্যের ধারক, সংগ্রাম ও সাফল্যের ধারক বাহক বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের, মঞ্চে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বাধীনতা চিকিৎসা পরিষদ সহ উপস্থিত সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাই এবং বোনেরা, বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানাই। ৭৫-এর ১৫ আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। ভাই এবং বোনেরা, দীর্ঘ বক্তৃতা দেওয়ার কোন সুযোগ নেই। আমি শুধু বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে ২৩ বছর লড়াই সংগ্রাম করে এই বাঙালির জননী জন্মভূমির এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিল। দর্শক, দেশের পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করছে দলটির নেতাকর্মীরা। আমরা যুক্ত ছিলাম সেখানে। ছাগলকাণ্ডে ভাইরাল হওয়া সেই তরুণ ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানেরই ছেলে। ১৫ লাখ টাকার ছাগল কেনার ছবি ভাইরাল হওয়ার পর তিনি নিজে এটি অস্বীকার করলেও অনুসন্ধানে দেখা গেছে ইফাত তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আরও জানাচ্ছেন শাহাদাত নিশাত। 12 লাখ টাকার ছাগল কেনার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তরুণ মুশফিকুর রহমান ইফাতকে নিয়ে তোলপাড়। সঙ্গে বাবা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলের ট্রাইব্যুনালের সভাপতি মতিউর রহমানের নাম জড়িয়ে যাওয়ায় এই আলোচনায় নতুন অনুষঙ্গ ঝুঁকিয়েছেন মতিউর রহমান নিজেই। তিনি দাবি করেন ইফাত তার ছেলে নন। শুরু হয় নতুন বিতর্ক। প্রশ্ন ওঠে, ইফাত তাহলে কে? সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো করে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ আবার হাজির করছেন নানান তথ্য প্রমাণ। তার সবগুলো যাচাই বাছাই করা সম্ভব না হলেও ইফাতের আসল পরিচয় খোঁজার চেষ্টা করেছে দেশ টিভি। অনুসন্ধানে ইফতিমা রহমান মাধবীর জাতীয় পরিচয়পত্র আসে দেশ টিভির হাতে, যেখানে দেখা যায় পিতার নাম লেখা মতিউর রহমানের নাম এবং মায়ের নাম শাম্মী আক্তার, যাকে মা দাবি করে আসছিলেন ইফাতও। অর্থাৎ এখানে প্রমাণ মেলে ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানেরই ছেলে। এখানেই শেষ নয়। ইফাত 2023 সালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে। তার মার্কশিটের কপিও আসে দেশ টিভির হাতে, যেখানে বাবার নাম লেখা মতিউর রহমান। অনুসন্ধানে জানা গেছে মতিউর রহমানের 2 স্ত্রী, একজন লাইলা কানিজ লাকি, যিনি নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান। তার 2 ছেলে মেয়ে, ছেলে আহমেদ তৌফিক রহমান অর্ণব ও মেয়ে ফারজানা রহমান ইস্পিতা। আর দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার, যার বাবার বাড়ি ফেনী। তার 3 ছেলে মেয়ে, মেয়ে ইফতিমা রহমান মাধবী আর ছেলে মুশফিকুর রহমান ইফাত আর ছোট ছেলে ইরফান। এ বিষয়ে ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী গণমাধ্যমকে জানিয়েছেন শাম্মী আক্তার মতিউর রহমানের স্ত্রী এবং মুশফিকুর রহমান ইফাত মতিউর রহমানের ছেলে। আমি বলছি যেটা দেখছি এটাই সত্যি। ব্যক্তি জীবনে ইফাত ছিল বিলাসবহুল শৌখিন। নামি দামি বেশ কয়েকটি ব্র্যান্ডের গাড়িও চালাতো সে। শুধু তাই নয়, তার গাড়ির মধ্যে স্টিকার ছিল রাজস্ব বোর্ডেরও। এদিকে ইফাতের পাখি পালনের শখ থাকায় তার কাছে রয়েছে লাখ লাখ টাকার পাখি। ধানমন্ডি 8-এর এই বাসায় থাকেন ইফাত, তবে বাসায় গিয়েও পাওয়া যায়নি তাকে। ওই মাঝে আবার যায়, এমনি পার্মানেন্ট কোনো জায়গায় থাকে না। ইফাতকে নিজের ছেলে বলে অস্বীকার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে ইফাত ও মতিউরের বেশ কয়েকটি যুগল ছবি। যদি ইফাতকে নাই চেনেন রাজস্ব কর্মকর্তা মতিউর, তাহলে কেনই বা ইফাতের সাথে ছবি তার? কেনই বা মতিউরকে বাবা পরিচয় দিবে ইফাত? একটি ছাগলের পলকে কেনই বা বদলে গেল বাবা ছেলের সম্পর্ক? সেই প্রশ্ন এখন জনমনে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। সাবেক আইজিপি বেনজির কাণ্ডের মধ্যেই এবার বেরিয়ে এলো আরেক থলের বিড়াল এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের পাহাড়। সম্পদ অর্জনে বেনজিরকেও হার মানিয়েছেন এনবিআরের এই কর্মকর্তা। এখন পর্যন্ত ঢাকা সহ দেশের 5টি জেলায় 500 কোটি টাকার বেশি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। টিআইবি বলছে, জবাবদিহি না থাকায় সরকারি কর্মকর্তাদের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। সুমন বর্মনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাজহারুল ইসলাম। ছেলে মুশফিকুর রহমান ইফাতের 15 লাখ টাকার ছাগলকাণ্ডের মধ্যেই বেরিয়ে এলো বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদের কালো পাহাড়। 2 বিয়ে করা মতিউর রহমান দেশে ও দেশের বাইরে গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি। অনুসন্ধানে জানা গেছে চট্টগ্রামে কাস্টমসের যুগ্ম কমিশনার থাকার সময়ে তার উত্থান শুরু। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মতিউরের। প্রথম পক্ষের শ্বশুরবাড়ি নরসিংদীতে গড়েছে সম্পদের পাহাড়। নরসিংদীর রায়পুরার মাঠজালে 30 বিঘার উপর গড়ে তুলেছেন বিলাসবহুল ওয়ান্ডার পার্ক এবং ইকো রিসোর্ট। পার্কটি স্থানীয়ভাবে লাকি পার্ক নামেই পরিচিত। এছাড়া শ্বশুরবাড়িতে কয়েক কোটি টাকা ব্যয়ে গড়েছেন ডুপ্লেক্স বাড়ি। পুরো বাড়িটির রাজকীয় আসবাবপত্র এরই মধ্যে এলাকার মানুষের নজর কেড়েছে। আমরা তো ছোটবেলাতেই দেখতেছি যে আমরা বয়স জল বা 15-16 হারার মানে ডাপুটিও সম্পদ আছে খুব আগে তো প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকির পরিবারের সদস্যদের স্বাধীনতা বিরোধীর ভূমিকা থাকলেও স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন রাজুর ঘনিষ্ঠ হিসাবে বাগিয়ে নিয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন উপজেলা চেয়ারম্যান, যা নিয়ে ক্ষোভ আছে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের মধ্যে। মূল উৎসদাতা রইল আমাদের এমপি সাহেব রাজু সাহেবের বউ। ওই পার্কে আসে, পার্কে থাকে, এখানে প্রোগ্রাম করে, খরচপত্র যা এর উপর দিয়ে যা বড় বড় অনুষ্ঠানগুলি করছে, যেখানেই করে। এটা একটা মজা পাইছি, এটা তো না আর কি, আর কেউ না না, একমাত্র রাজু সাহেবের
উচ্চ উদ্দীপনায়। রাজধানী ঢাকায় রয়েছে তার 2 ডজন বিলাসী ফ্ল্যাট। বসুন্ধরা আবাসিক এলাকায় 5 কাঠা প্লটের উপর রয়েছে 7 তলার বিলাসী ভবনও। গাজীপুরে আপন ভবন নামে একটি পার্ক এবং ট্রিমস নামে ব্যাগ ম্যানুফ্যাকচারিং ও অ্যাক্সেসরিজ কারখানাও রয়েছে। বরিশাল ও ময়মনসিংহের ভালুকায় 300 বিঘা জমির উপর জুতার কারখানাও রয়েছে তার। শেয়ার বাজারের গ্যামলার হিসেবে পরিচিত মতিউরের রয়েছে অর্ধশত কোটি টাকার বিনিয়োগ। এছাড়া পরিবারের সদস্যদের নামে রয়েছে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের 10টি বিলাসী গাড়ি। রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে শেয়ারও। টিআইবি বলছে, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা নিজেদেরকে দেশের কর্তা মনে করে নির্দ্বিধায় দুর্নীতি করে যাচ্ছে, যা দেশে ভয়ঙ্কর সংস্কৃতির জন্ম দিচ্ছে। এত সম্পদের মালিক বনে যাওয়া এনবিআর কর্মকর্তা মতিউর রহমান নরসিংদীর সাবেক মন্ত্রী রাজিউদ্দিন রাজুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় সবসময় থেকেছেন ধরাছোঁয়ার বাহিরে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বৃষ্টি না হওয়ায় ও পাহাড়ি ঢলের পানি কম আসায় নদ নদীর পানি হ্রাস পেয়ে কিছুটা উন্নতি হয়েছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির। তবে নিম্নাঞ্চলে বেড়েছে দুর্ভোগ। অনেক রাস্তাঘাট ও ঘরবাড়ি এখনও পানিতে নিমজ্জিত। সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়। এদিকে তিস্তা, ধরলার পানি বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সহকর্মীদের তথ্যচিত্র আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। চাউল ডাউল যা আছে সবগুলো আমরা বুঝি গেছে কি এখন খানির দানির খুব সমস্যা ওর আমরা মাঝে। কোনো রান্না বাড়ি যান না, খাওয়া যান না, টাকা যান না, ঘর থাকি বারো নি যান না, উপাস পানি উঠি গেছে ঘর। আমি রাস্তার ফলে চিন্তা ঘর বানাইছি। নিজেদের দুর্ভোগের কথা এভাবেই জানাচ্ছেন বানভাসী মানুষ। গেল 2 দিন ধরে চুলা জ্বালাতে না পারায় অনাহার, অর্ধাহারে দিন কাটছে অনেকের। পানিতে নিমজ্জিত উঠান, ঘরবাড়ি। কোমর সমান পানি সড়কে, যানবাহনের পরিবর্তে রাস্তায় চলছে নৌকা। বৃষ্টি না হয় ও পাহাড়ি ঢলের পানি কমে আসায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চলে বেড়েছে দুর্ভোগ। এখনও পানিবন্দী 11 উপজেলার প্রায় 9 লাখ মানুষ। প্লাবিত হয়েছে জেলা 3টি পৌরসভা, 88টি ইউনিয়নের 1306টি গ্রাম। দেখা দিয়েছে খাবার পানির সংকট। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 24,000 মানুষ। গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এসব এলাকায়। শুক্রবার সকাল পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোমর মধ্যে পানি, সব জিনিসপত্র যা আছে সব 22,000 কি পানি উঠতে গেছে গা, চুলাগুলা নষ্ট হয়ে গেছে গা। এখন আমরা কিভাবে খাইমু? মৌলভীবাজারে পানিবন্দী 474টি গ্রামে 3 লাখ মানুষ। তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। অনেকেই আশ্রয় নিয়েছে রাস্তার পাশে, উঁচু এলাকায়। চরম দুর্ভোগে দিন কাটছে দুর্গতদের। মানুষ পানিবন্দী আছে, এখনো স্কুল আশ্রয় কেন্দ্রত বহু মানুষ। শুক্রবার ভোর 6টা পর্যন্ত রেকর্ড করা তথ্য অনুযায়ী মনু নদীর পানি বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে ও ধলাই নদীর পানি বিপদসীমার 195 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ি নদীর পানি বিপদসীমা 209 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। অপরিবর্তিত রয়েছে জেলার বড়রেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি। এদিকে উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের চরাঞ্চল ও নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ধান, বাদাম ও বিভিন্ন ফসলসহ রাস্তাঘাট। চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। সৃষ্টি হয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। রান্না বান্না বাদ দিয়ে দিছি। আমরা এই যে পানির জন্য আমরা কি রান্না বান্না করি খাই? কারেন্ট নাই, কোনো নাই, যে সমস্যা, বিছনা খাসনা ভিজি যায়, হাঁস মুরগি ভাসি যায়। ভাঙনের আতঙ্কে রয়েছে রংপুরের কোলকন্দ ইউনিয়নের অন্তত 50টি পরিবার। হুমকিতে রয়েছে 1 নম্বর গ্রোয়িং বাঁধ। কিছু বস্তা আসলে সরকারি হিসেবে সে বস্তা ঠিক মতন কিন্তু ফেলায় নাই, না ফেলে চেয়ারম্যান ফেরত নিয়ে গেছে। তিস্তা, ধরলা সহ 16টি নদীর পানি বিপদসীমার উপরে উঠায় কুড়িগ্রামও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়েছে চরাঞ্চলের শত শত পরিবার। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য জানাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান ও সালে এলাহি কুটি। আমরা প্রথমে চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী মেহেদি। আগের ঘন্টার সংবাদে আপনি যেমনটি বলছিলেন যে কিছুটা রোদের দেখা মিলছে। আশ্রয় কেন্দ্রে মানুষের কি অবস্থা, আর প্রশাসন কি সাহায্য সহযোগিতার কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন?
দেখুন, সুনামগঞ্জে কিন্তু আজকে সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আপনি দেখতেই পাচ্ছেন। এটি আসলে সুনামগঞ্জের মানুষদের জন্য খুবই আনন্দের এবং আশা জাগানীয় একটি খবর যে সুনামগঞ্জের আকাশে রোদ উঠেছে, যার কারণে আসলে গত 6-7 ঘন্টায় অর্থাৎ সকাল 9টা থেকে এখন পর্যন্ত সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমেছে 5 সেন্টিমিটার। তবে এখনো বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে হাওরের পানিও কমছে, তবে খুবই ধীর গতিতে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সদর উপজেলার ইসলামপুর গ্রামে। এই গ্রামটি আসলে প্রায় পানিতে তলিয়ে গিয়েছিল, এখন কিছুটা ভেসে উঠেছে, তবে রাস্তা কিন্তু এখনো হাঁটুর উপরে পানি, যে রাস্তাতে চলাচল করার সুযোগ নেই। মানুষ এখানে নৌকা যুগে চলাচল করছে, তবে বাড়ি ঘরে আসলে কেউ থাকতে পারছে না, সবাই আশ্রয় কেন্দ্রে আছেন। এবং আশ্রয় কেন্দ্রে যে বিষয়টি আসলে প্রকট হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে আশ্রয় কেন্দ্রে সরকারিভাবে কোনো ত্রাণ সহায়তা তারা পাননি বলে অভিযোগ করছেন। এবং তাদের সবচেয়ে বড় সমস্যা পোহাতে হচ্ছে সুপেয় পানির জন্য কোথাও বিশুদ্ধ পানি তারা পাচ্ছেন না বলে আমাদেরকে অভিযোগ করেছেন। তবে জেলা প্রশাসন বলছে যে সুনামগঞ্জের যে 594টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার এবং সুপেয় পানি পৌঁছে দেওয়া হয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানি, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আলাদারের সাথে। তিনি আমাদের কাছে জানিয়েছেন যে সুনামগঞ্জের আবহাওয়া অনেকটাই ভালো। ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত খুব কম হয়েছে। গত 24 ঘন্টায় 32 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সুনামগঞ্জেও 50 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে আসলে এখন আর বন্যার পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা তারা দেখছে না। তারা বলছেন যে এইভাবে এই আবহাওয়া যদি আরো 2 থেকে 3 দিন থাকে তাহলে বন্যার পরিস্থিতির আরো উন্নতি হবে। এবারে আমরা চলে এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশ্রেষ্ঠত্ব। এবারে চলে যাব মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সালেহ এলাহি কুটি। মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। মৌলভীবাজারে আজকে যে দিনটি হচ্ছে, ঈদের পর থেকে আজকেই প্রথম রোদ উঠেছে এবং রোদ উঠার পরে আজকে সকালের দিকে একটু বৃষ্টি হলেও প্রচণ্ড রোদে আজকে আলোর ঝলমলে মৌলভীবাজার আলোকিত হয়ে আছে। একদিকে মৌলভীবাজারের মনু নদীর পানি কমছে, অন্যদিকে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে। কিন্তু বানবাসী মানুষের এখনও দুঃখ কষ্ট লাঘব হয় নাই। এখন পর্যন্ত বানবাসী মানুষ তানের দিকে হাহাকার করে আছে। মানুষ এখনও যে বিশুদ্ধ পানি এবং খাদ্যের জন্য মানুষ চেয়ে আছে প্রশাসনের দিকে। আমি এখন আছি মৌলভীবাজারের মনু নদীতে, যেটা হচ্ছে গতকালকেও এই মনু নদীতে এই সময়ে ছিল 30-42 সেন্টিমিটার বিপদসীমার উপরে। এখন এই মনু নদীটাই এখন অত্যন্ত শান্ত ধীর গতিতে বয়ে যাচ্ছে, এখন প্রায় 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু এই বহে যাওয়ার মধ্য দিয়ে মৌলভীবাজারের মনু নদীর যে ক্ষতচিহ্ন রেখে গেল মৌলভীবাজারের শত শত মানুষের ফসল, ঘর বাড়ি এবং অনেক কিছু নষ্ট করে দিয়ে গেছে, সেইটার হিসেব এখন পর্যন্ত হয় নাই। কিন্তু মনুর যে বহতমান নদী, সেই নদীটা তার আপন গতিতে চলে যাচ্ছে। আমি আপনাকে জানাতে চাই যে এই মৌলভীবাজারের মনু নদীটিও উৎপত্তি হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলা। সেখান থেকে মনু নদীর উৎপত্তিস্থলে একটু ভারী বৃষ্টি হলেই সেখানে মৌলভীবাজারের মনু নদীটা যৌবন ফিরে পায় এবং পার উপচে পানি দেশে মানুষকে প্লাবিত করে। কিন্তু গত দুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হয়, মনু নদী তার যৌবন ফিরে পায়। কিন্তু আজকে যেটা সেই উজানে বৃষ্টিপাত না হওয়ার কারণে মনু নদী তার সেই যৌবন হারিয়ে ফেলে আজকে মানুষের মনে ক্ষত থেকে গিয়েছে। আমি আপনাকে জানাতে চাই যে মৌলভীবাজারের ধলই এবং মনু নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু কুশিয়ারা নদী এবং জুরি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। হাওর সংলগ্ন এলাকা এবং হাওরের নিম্ন অঞ্চল এখনও প্লাবিত রয়েছে, মানুষের দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। আমি আপনাকে একটা বিষয় জানাতে চাই, এই সময়ে আমাদের যে বন্যায় যে আমনের বীজতলা অনেকটা ক্ষতি হয়ে গেছে এবং সবজি বাগান সহ বিস্তীর্ণ এলাকার ফসলাদি নষ্ট হয়ে গেছে। এবং এই মৌলভীবাজার হচ্ছে মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত, সেই মৎস্য ভাণ্ডারে অনেক মাছের ক্ষতি হয়ে গেছে। সার্বিক অর্থে এই মৌলভীবাজারের মনু নদী এবং ধলাই নদীর ভাঙ্গনে যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এখন পর্যন্ত মৌলভীবাজারের 475টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যার সর্বশেষ তথ্য।
ধন্যবাদ কুটি এবং মেহেদি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে 10ম আন্তর্জাতিক যোগ দিবস 2024 উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল 6:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম অডিটোরিয়ামে এ যোগব্যায়ামের আয়োজন করা হয়। যোগব্যায়াম অনুষ্ঠানের শুরুতেই রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার তার স্বাগত বক্তব্যে যোগব্যায়ামের ইতিহাস ও বর্তমান বিশ্বে যোগব্যায়ামের ব্যাপক প্রসারের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি 10ম আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এরপর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী সদর আসনের এমপি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু। দর্শক, শেষ করব দেশ জনপদ সংবাদ, শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আওয়ামী লীগের 75 বছর পূর্তি, 3 দিন ব্যাপী নানা কর্মসূচি, রাজধানীতে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল। রাজস্ব কর্মকর্তা মতিউরের সম্পদের পাহাড় অস্বীকার করলেও ছাগলকান্দে ভাইরাল হওয়া তরুণ ইফাত তারই সন্তান। এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যায় কিছুটা উন্নতি, তিস্তার পানি বেড়ে প্লাবিত রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের চরাঞ্চল। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।